নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আর আজ আপনাদের সাথে খুব সাধারণ কিন্তু অসাধারণ একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আমাদের অনেকের মনেই এই প্রশ্নটা ঘোরে, বিশেষ করে যারা আমরা চাকরি করি বা সবে আয় করতে শুরু করেছি, যে অল্প অল্প করে টাকা জমালে আসলে কত টাকা জমানো সম্ভব। ধরুন দিনে মাত্র 50 টাকা। ভাবছেন এই সামান্য 50 টাকা দিয়ে আর কি হবে? একটা ভালো রেস্টুরেন্টে এক কাপ কফি তো এখন এর চেয়ে বেশি। কিন্তু আমি যদি বলি এই 50 টাকাই আপনার জন্য একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে। আজকের আলোচনার বিষয় এটাই, দিনে 50 টাকা জমালে 5 বছরে কত টাকা হবে। শুধু অঙ্কটা কষে উত্তরটা বলে দিলেই কিন্তু আলোচনা শেষ হয়ে যাবে না। আমরা এর গভীরে যাব, দেখব এই টাকা জমানোর পেছনের মনস্তত্ত্বটা কি কি চ্যালেঞ্জ আসতে পারে, আর কিভাবে সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। আমি কথা দিচ্ছি, এই ভিডিও শেষে আপনি শুধু একটি হিসাব পাবেন না, পাবেন একটি নতুন অনুপ্রেরণা। চলুন প্রথমে একেবারে বেসিক গণিতটা করে ফেলি। খুবই সহজ। দিনে যদি আমরা 50 টাকা জমাই, তাহলে এক মাসে কত হবে? আমরা গড় হিসাবের জন্য মাসকে 30 দিন ধরি। তাহলে 50 টাকা গুণ 30 দিন সমান 1500 টাকা। মাসে 1500 টাকা। শুনতে খুব বেশি মনে হচ্ছে না, তাই না? ঠিক আছে, চলুন পরের ধাপে যাই। এক বছরে মাস থাকে 12টা। তাহলে এক বছরে কত জমবে? 1500 টাকা গুণ 12 মাস সমান 18,000 টাকা। এখন একটু ভাবতে ইচ্ছা করছে, তাই না? বছরে 18,000 টাকা। এই টাকাটা দিয়ে কিন্তু ছোটখাটো একটা প্রয়োজন মেটানো যায়। একটা মোটামুটি মানের স্মার্টফোন কেনা যায়, কিংবা পরিবারের সবাইকে নিয়ে কোথাও ঘুরে আসা যায়। সবই সম্ভব হচ্ছে ওই দিনের মাত্র 50 টাকা থেকে। এবার আসি আমাদের মূল প্রশ্নে, 5 বছরে কত হবে? এক বছরে যদি 18,000 টাকা হয়, তাহলে 5 বছরে হবে 18,000 টাকা গুণ 5 বছর সমান 90,000 টাকা। 90,000 টাকা? দাঁড়ান, আমাদের হিসেবে একটু ভুল আছে। আমরা তো প্রতিটা বছরকে 365 দিন ধরে হিসেব করতে পারতাম। চলুন সেভাবেও দেখি। এক বছরে দিন 365টা। তাহলে 50 টাকা গুণ 365 দিন সমান 18,250 টাকা। এবার 5 বছরে কত হবে? 18,250 টাকা গুণ 5 বছর সমান 91,250 টাকা। 91,250 টাকা। একবার চোখটা বন্ধ করে সংখ্যাটা ভাবুন তো। আজ থেকে 5 বছর পর আপনার হাতে একটা বাড়তি সঞ্চয় থাকবে, যার পরিমাণ প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি। আর এর জন্য আপনাকে কি করতে হয়েছে? প্রতিদিন মাত্র 50টা টাকা আলাদা করে রাখতে হয়েছে। যে টাকাটা হয়তো আপনার অপ্রয়োজনীয় এক কাপ চা, একটা সিগারেটের প্যাকেট বা বাইরে দুপুরের পর একটা চিপসের প্যাকেটে খরচ হয়ে যেত। কিন্তু আসলেই কি কাজটা এত সহজ? মুখে বলা যত সহজ, বাস্তবে করা কিন্তু ততটাই কঠিন। এখানেই আসে আসল চ্যালেঞ্জ। চলুন এবার সেই চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলি। প্রথম এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি। প্রথম এক সপ্তাহ বা এক মাস হয়তো আপনি খুব উৎসাহের সাথে টাকাটা জমালেন। তারপর কি? কোনোদিন হয়তো আপনার বন্ধুর জন্মদিন, একটু বেশি খরচ হয়ে গেল। আরেকদিন মন খারাপ, ভাবলেন ধুর, আজ 50 টাকা জমিয়ে কি হবে, তার চেয়ে একটা সিনেমা দেখি। এই ছোট ছোট আজ থাক কাল থেকে আবার শুরু করব, এই চিন্তাটাই আমাদের সবচেয়ে বড় শত্রু। এই ফাঁদে একবার পা দিলে দেখবেন মাস শেষে আপনার জমানো খাতাটা শূন্য। দ্বিতীয় চ্যালেঞ্জ হলো প্রলোভন। আমাদের চারপাশে এখন এত প্রলোভন। অনলাইন শপিং সাইটগুলোতে সারাক্ষণ ডিসকাউন্ট চলছে। রাস্তায় বেরোলেই ফুচকা বা চটপটির দোকানগুলো আপনাকে ডাকছে। এই সব ছোট ছোট খরচগুলোই কিন্তু আমাদের 50 টাকার সঞ্চয়কে গিলে ফেলে। আমরা ভাবি মাত্র তো 50 টাকা, কিন্তু এই 50 টাকায় যে 5 বছরে প্রায় লাখ টাকা হয়ে যায়, সেটা আমরা ভুলে যাই। তৃতীয় চ্যালেঞ্জটা আরও বাস্তব। সেটা হলো জরুরি প্রয়োজন। জীবনে কখন কি হয় তা তো বলা যায় না। হঠাৎ করে পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়তে পারে, নিজের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তখন জমানো টাকাটাই আমাদের একমাত্র ভরসা। সেক্ষেত্রে সঞ্চয় ভেঙে ফেলা ছাড়া উপায় থাকে না। এটা কোনো দোষের নয়, বরং সঞ্চয়ের একটা মূল উদ্দেশ্যই হলো বিপদের দিনে পাশে থাকা। তাহলে উপায় কি? কিভাবে আমরা এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি? চলুন এবার কিছু বাস্তবসম্মত কৌশল নিয়ে কথা বলি। কৌশল নম্বর 1, পে ইয়োরসেলফ ফার্স্ট। এটা পার্সোনাল ফাইন্যান্সের একটা গোল্ডেন রুল। এর মানে হলো মাস শেষে যা বাকি থাকবে তা জমানো নয়, বরং মাস শুরুতেই আয়ের একটা অংশ আলাদা করে ফেলা। আপনার বেতন বা আয় যাই হোক না কেন,
মাসের প্রথম দিনই আপনি আপনার 5 বছরের লক্ষ্যের জন্য মাসিক যে 1,500 টাকা সেটা আলাদা করে ফেলুন। বাকি টাকা দিয়ে পুরো মাস চালানোর পরিকল্পনা করুন। দেখবেন অভ্যেসটা একবার হয়ে গেলে আর কোনো সমস্যা হবে না। কৌশল নম্বর 2, সঞ্চয়কে অদৃশ্য করে ফেলুন। মানে কি? মানে হলো টাকাটা চোখের সামনে থেকে সরিয়ে ফেলুন। সবচেয়ে ভালো হয় হলো একটা ডিপিএস, ডিপোজিট পেনশন স্কিম খুলে ফেলা। আপনি ব্যাংকে বলে দেবেন প্রতি মাসের একটা নির্দিষ্ট তারিখে আপনার অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে 1,500 টাকা কেটে ডিপিএস অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। আপনার কোনো কষ্টই করতে হবে না। আপনি হয়তো ভুলেও যাবেন, কিন্তু 5 বছর পর যখন ব্যাংক আপনাকে ফোন করে বলবে, স্যার ম্যাডাম আপনার ডিপিএস ম্যাচিওর্ড হয়েছে, আপনার অ্যাকাউন্টে 91,250 টাকা সাথে কিছু সুদসহ জমা হয়েছে, তখন আপনার অনুভূতিটা কেমন হবে ভাবুন তো। যদি ডিপিএস না করতে চান কোনো সমস্যা নেই, একটা আলাদা ব্যাংক অ্যাকাউন্ট খুলুন যেখানে কোনো ডেবিট কার্ড রাখবেন না। মাসের শুরুতে অনলাইন ট্রান্সফার করে টাকাটা ওই অ্যাকাউন্টে পাঠিয়ে দিন। কৌশল নম্বর 3, সনাতন কিন্তু কার্যকরী পদ্ধতি, মাটির ব্যাংক। বিশ্বাস করুন আর না করুন, এই পদ্ধতির একটা আলাদাই মজা আছে। প্রতিদিন বাসায় ফিরে আপনার পকেটে থাকা কয়েন বা 50 টাকার নোটটা ওই ব্যাংকে ফেলে দিন। যখন ব্যাংকটা ভরে যাবে তখন সেটা ভাঙার আনন্দটাই অন্যরকম। ওই জমানো টাকাগুলো একসাথে নিয়ে ব্যাংকে জমা করে দিন। এই পদ্ধতির একটা মনস্তাত্ত্বিক প্রভাব আছে। আপনি যখন নিজের হাতে টাকাটা জমান তখন এর প্রতি একটা মায়া তৈরি হয়, যা আপনাকে আরও বেশি করে সঞ্চয়ে উৎসাহিত করে। কৌশল নম্বর 4, আপনার খরচকে ট্র্যাক করুন। একটা ছোট নোটবুক বা মোবাইলের অ্যাপে আপনার প্রতিদিনের খরচ লেখার অভ্যেস করুন। মাস শেষে যখন দেখবেন আপনার অপ্রয়োজনীয় খরচ, যেমন দিনে 2টো সিগারেট বা অতিরিক্ত রিক্সা ভাড়া বা অপ্রয়োজনীয় কেনাকাটায় কত টাকা চলে যাচ্ছে, আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তখন ওই 50 টাকা বাঁচানো আপনার কাছে কোনো ব্যাপারই মনে হবে না। এখন আসুন আলোচনাটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই। আমরা তো শুধু জমানোর কথা বললাম, কিন্তু টাকা যদি শুধু জমিয়েই রাখা হয় তাহলে কিন্তু মুদ্রাস্ফীতির কারণে এর আসল মূল্য দিন দিন কমতে থাকে। মানে আজ যে জিনিসটা 100 টাকায় পাওয়া যায়, 5 বছর পর সেটা কিনতে হয়তো 120 টাকা লাগবে। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের উচিত এই জমানো টাকাটাকে কাজ করতে দেওয়া, অর্থাৎ বিনিয়োগ করা। ভাবছেন বিনিয়োগ তো অনেক কঠিন আর ঝুঁকিপূর্ণ ব্যাপার। সব সময় নয়, অনেক নিরাপদ বিনিয়োগের মাধ্যম আছে। যেমন আপনি আপনার ডিপিএস এর টাকাটা 5 বছর পর তুলে না ফেলে সেটাকে সরকারি সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন। বর্তমানে সঞ্চয়পত্রের সুদের হার বেশ ভালো। ধরে নিন আপনি যদি এমন কোথাও বিনিয়োগ করেন যেখানে বছরে আবারে 8 থেকে 10% লাভ আসে, তাহলে আপনার ওই 91,250 টাকা চক্রবৃদ্ধি হারে বাড়বে। চক্রবৃদ্ধি মানে হলো আপনার আসল টাকার উপর তো সুদ আসবেই, আবার সেই সুদের উপরে সুদ আসবে। একে বলা হয় টাকার টাকা আয় করা। এভাবে চললে 10-15 বছরের মধ্যে আপনার ওই সামান্য 50 টাকার সঞ্চয় কয়েক লক্ষ টাকায় পরিণত হতে পারে। দেখুন, একটা সাধারণ প্রশ্ন থেকে আমরা কোথায় চলে এলাম? দিনে 50 টাকা জমালে 5 বছরে কত হয়? এর উত্তর শুধু 91,250 নয়। এর আসল উত্তর হলো এটা আপনার জীবনে আর্থিক শৃঙ্খলা আনার একটা দুর্দান্ত শুরু। এটা আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করার প্রথম ধাপ। এই যে প্রতিদিন একটা নির্দিষ্ট কাজ করা, একটা লক্ষ্য নির্ধারণ করা এবং সেটার দিকে এগিয়ে যাওয়া, এই অভ্যাসটাই আপনার জীবনের অন্যান্য ক্ষেত্রেও পজিটিভ প্রভাব ফেলবে। আপনি আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। তাই আমি বলবো, অঙ্কটা বড় কথা নয়, বড় কথা হলো শুরুটা করা। আপনি ছাত্র হন, চাকরিজীবী হন বা ব্যবসায়ী, আপনার আয় যাই হোক না কেন, আপনিও এটা শুরু করতে পারেন। হয়তো 50 টাকার বদলে 20 টাকা দিয়ে শুরু করলেন, বা অথবা আপনার সামর্থ্য থাকলে 100 টাকা দিয়ে শুরু করলেন। পরিমাণটা আপনার উপর নির্ভর করছে, কিন্তু শুরুটা করুন, আজই করুন। এই ভিডিওটা দেখা শেষ হলেই নিজের জন্য একটা পরিকল্পনা তৈরি করুন। ভাবুন কোন অপ্রয়োজনীয় খরচটা আপনি বাদ দিয়ে এই সঞ্চয়ের যাত্রাটা শুরু করতে পারেন। মনে রাখবেন, বিশাল সমুদ্রের শুরুটাও কিন্তু একটি জলকণা দিয়েই হয়। আপনার আজকের এই ছোট পদক্ষেপটাই আগামী দিনে আপনার জন্য একটা বিশাল আর্থিক সুরক্ষার দেয়াল তৈরি করবে। আজ এই পর্যন্তই। আশা করি আমার কথাগুলো আপনাদের একটু হলেও ভাবতে সাহায্য করেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে হয়তো টাকা জমাতে চায় কিন্তু কিভাবে শুরু করবে বুঝতে পারছে না। সবাই খুব ভালো থাকবেন, আর হ্যাঁ, আজ থেকেই শুরু হোক আপনার জমানোর গল্প। ধন্যবাদ।